এখানে জায়গা নেই মা। সবকিছু তো হ্যান্ডমেড, হাতে বানানো। বাবা কি ভারী! এই দেখ একটা বাচ্চা পড়ে আছে। ক্রিম দিয়ে খাবে, ক্রিম দিয়ে খাও। এগুলো দিয়ে নেশা করতো। ম্যাঙ্গো 29 ইয়ার্স। ও হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলুন আজকে থাইল্যান্ডের, বিশেষ করে চিয়াং রায়ের আরও একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ঠিক এর আগের বড় ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা বিশ্বের মধ্যে ফেমাস এবং থাইল্যান্ডের মধ্যে ফেমাস হোয়াইট টেম্পল এবং ব্লু টেম্পল ঘুরে নিয়ে এরপরে আমরা অনেকটা পথ পেরিয়ে একটা গ্রামে চলে এসেছি। আর এই গ্রামটা অন্যান্য গ্রামের থেকে আলাদা, কারণ এই গ্রামে বসবাস করা মানুষেরা, বিশেষ করে মহিলারাও অন্যান্য মানুষের থেকে দেখতে অনেকটাই আলাদা। তো চলুন এখন আপনাদেরকে এই বড় ভিডিওর মাধ্যমে নতুন কিছু এক্সপিরিয়েন্স করাতে চলেছি। এমনকি আমিও খুব এক্সাইটেড ছিলাম এই গ্রামে ঘুরতে আসার আগে। চলো চলো চলো, কক কক সামনে আছে, চলো। রিঙ্গা রিঙ্গা। ওই দেখ বানানা ধরে আছে। কিচ্ছু দেখেছো? এই দেখো, এই যে এগুলো ওরা বলার মধ্যে পাইছে। এই দেখো, এই দেখ। বাবা কি ভারী, প্রচন্ড ভারী। আচ্ছা, কথা বলতে বলতে দেখতেই পেলেন আমরা এখন এই গ্রামের ভেতরে ঢুকে পড়েছি। আর এই গ্রামটার নাম হলো লং নেক ক্যানন ভিলেজ, লম্বা গলার আদিবাসীদের গ্রাম। আমাদের মতো পৃথিবীর বহু মানুষ এই গ্রামে আসে তাদের জীবনযাত্রা দেখতে। সেজন্য এই গ্রামটা এখন একটা ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গিয়েছে, যার জন্য এই গ্রামে ঢুকতে গেলে টিকিট কাটারও প্রয়োজন রয়েছে। এক একজনের ওই 300 থাই বাত, যেটা ভারতীয় টাকায় 600 টাকা করে। সত্যি বলতে এই টিকিটের মূল্য কিছুই না যখন আপনি কাছ থেকে তাদেরকে দেখতে পারবেন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন। দাঁড়াও দাঁড়াও। তো এতক্ষণে এই গ্রামের মহিলাদের দেখে বুঝতেই পেরেছেন যে তারা আর বাকি 5টা মহিলাদের থেকে কতটা আলাদা দেখতে। যদিও তাদের এই আলাদা লাগার পেছনে অনেক গল্প রয়েছে। তারা যে গলায় জিনিসটা পরে রয়েছে, বিশ্বাস করুন সেটার ওয়েট যে এতটা হবে আমি সেটা নিজের হাতে না নিলে বুঝতেই পারতাম না। এমনকি এখানে এসে জানতে পারলাম তারা এই জিনিসটা শুধু গলায় পরেন না, এমনকি পায়ের মধ্যেও ব্যবহার করে থাকেন। আর ওই গলায় পড়ে থাকা রিংটা কম করে নাই 10 থেকে 15 কেজি ওজন হবে। ভাবতে অবাক লাগে না কি করে তারা দিনের পর দিন, বছরের পর বছর সেটা গলার মধ্যে পড়ে রয়েছে। তারপরে এখানে এসে তাদের যখন ইতিহাস সম্পর্কে জানতে পারলাম, সত্যি মনে হলো যে মানুষ কতটা কষ্ট করতে পারে। এই যে তারা গলায় যেটা পড়ে রয়েছে সেটা যদি তারা না পড়ে থাকতো, এতদিনে তাদের বেঁচে থাকা দুষ্কর হয়ে উঠত। আর ওই গলার রিংটা দিনের পর দিন তাদের আত্মরক্ষার কাজে ব্যবহার করে এসেছেন। তারা যখন আগে জঙ্গলে যেত, জঙ্গলের জীবজন্তু বিশেষ করে বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গলায় এই রিংটা দিনের পর দিন ব্যবহার করে এসেছেন। কারণ জীবজন্তুরা অ্যাটাক করলে প্রথমেই গলায় আক্রমণ করে, তাই তারা তাদের প্রাণ রক্ষার জন্য এতটা কষ্ট সহ্য করে এসেছে। যদিও বা এখন এই লম্বা গলার আদিবাসী মানুষদের এটাই রীতি হয়ে এসেছে। এমনকি তারা বিশ্বাসও করে তাদের এই লম্বা গলায় তাদের দেখতে আরও সুন্দর লাগে। সেজন্য তো তাদেরকে জিরাফ ওমেনও বলা হয়, কারণ জিরাফের মতো এই মানুষগুলোরও লম্বা গলা হয়ে গিয়েছে। আর এই জিনিসটা একবার পরে নিলে তারা জীবনে 3বারই এই জিনিসটা খুলতে পারে। একটা তো বিয়ের সময়, একটা বাচ্চা হওয়ার সময়, আর একটা মৃত্যুকালে। না হলে স্নান, ধান, ঘুম, খাওয়া দাওয়া সব কিছু গলায় এই ভারী জিনিসটা পরেই করতে হয়। যদিও সেটা আমাদের কাছে ভারী মনে হলে ওনাদের কাছে দিনের পর দিন, বছরের পর বছর পরে এটাই অভ্যেসে দাঁড়িয়েছে। ওকে, থ্যাংক ইউ। অলরেডি লং হয়ে গেছে না? কতদিন ধরে পড়ে আছে? How long? How many years? 29 years.
ও তো এই গ্রামে ঘুরতে ঘুরতে অনেক লম্বা গলার মহিলা দেখেছি। লাস্ট এনার সাথে ফটো তুলে জানতে পারলাম ইনি মনে হয় এই গ্রামের মধ্যে আপাতত এমন মহিলা যার গলা সবথেকে বেশি লম্বা হয়ে গিয়েছে। আর হবে নাই বা কেন, ভাবতেই অবাক লাগছে। 29 বছর ধরে, দীর্ঘ 29 বছর ধরে তিনি গলার মধ্যে এই ভারী রিংটা পরে রয়েছেন। আর সত্যি বলতে এতদিন বিভিন্ন খবরের জায়গায় এনাদের খবর শুনেছি, ডিসকভারি চ্যানেলে এনাদেরকে দেখেছি, তবে আজকে নিজের চোখে কাছের থেকে ওনাদের জীবনযাত্রা দেখে আমার তো নিজেকে ধন্য মনে হচ্ছে। যাই হোক, এবার চলুন টুকটাক কিছু শপিং করার পালা। এই যে এই গ্রামের ভেতরে প্রচুর প্রচুর দোকান রয়েছে, আর সবই এই গ্রামের এই লং নেক মহিলাদের দ্বারাই চালিত। আর এই দোকানগুলোর পেছনে তাদের বসবাস করার জায়গা রয়েছে, বাড়ি রয়েছে। তো এবার চলুন কিছু শপিং করা যাক। সত্যি বলতে ওনাদের হাতের কাজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু ওনারা নিজেরা হাতে বানিয়েছে, এমনকি পুরনো পদ্ধতি অবলম্বন করেই এখনও সব কিছু জিনিস ওনারা বানিয়ে আসছেন। সবকিছু তো হ্যান্ডমেড, হাতে বানানো। এই দেখ, একটা বাচ্চা পড়ে আছে, এই ছোট থেকে এবার শুরু করেছে। ছোট্ট কক্কস। এই দেখ, দিদি একটা, দিদির সাথে ফটো তুলবো। ফটো তুলবি দিদির সাথে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। কুচ্চি মামা, হ্যাঁ। ভিতরে চলে গেছে। ঠিক আছে, আমি দিচ্ছি টাকা। আমার কাছে মামা। কিট্টু, ওই যে তোমার ওটা প্যাক করে দিচ্ছে আন্টিটা। ও কি হেভি, আমি শুধু ওটাই ভাবছি। তো কেমন লাগলো একটু ছোট্ট করে এই লম্বা গলার আদিবাসীদের গল্প জেনে? আমরা এই গ্রামে বেশ কিছুক্ষণ ছিলাম। সত্যি বলতে ওনাদের জীবনযাত্রা দেখতে দেখতে আমি হয়তো খুব একটা বেশি ক্যামেরা অন করতেই পারিনি। ও হ্যাঁ, বলে রাখি, মূলত এনারা মায়ানমারের বাসিন্দা। ওই সিভিল ওয়ারের সময় অনেকেই থাইল্যান্ডের এই চিয়াং রায়ে চলে আসেন, তবে থেকে ওনারা এখানেই রয়েছে। এমনকি ওনাদের এই হাতের কাজ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি। তো আমি এখান থেকে কিট্টুর জন্য কিছু ওনাদের হাতে বানানো জুয়েলারি, এছাড়াও নিজের হাতে বোনা আর তার উপরে হ্যান্ড পেন্ট করা কিছু স্কার্ফ নিয়েছিলাম, যেটা 2 মায়ের জন্য নিয়েছিলাম, আর আমার পরে একটা পছন্দ হয়েছিল বলে নিজের জন্যও নিয়েছিলাম। আর সাধারণত এই দোকানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, কিছু কিছু জিনিস তার মধ্যে বাইরেও পাওয়া যায় এবং দাম কিছুটা হলেও কম। এমনকি এই দোকানগুলোতে খুব একটা বেশি দরদামও করা যায় না। তবে ওনাদের থেকে জিনিস কিনলে পরে ওনাদের জীবনযাত্রা পরবর্তীতে আরও অনেক উন্নত হতে পারে। আর সত্যি বলতে নিজের চোখে সব কিছু দেখার পরে এই জিনিসগুলো কিনতে পেরে আমি তো ভীষণ খুশি ওনাদের থেকে। এবার চলুন এই গ্রাম থেকে বিদায় নিয়ে পরবর্তী অন্য একটা জায়গায় যাব। ও হ্যাঁ, যাওয়ার আগে এই প্রথম গ্রামের মধ্যে একটা ছোট্ট সদস্যকে দেখতে পেলাম, যে গলার মধ্যে এই ছোট বয়স থেকেই রিং পরে নিয়েছে। নালে এতক্ষণ আমরা যাদেরকে দেখেছিলাম তাদের বয়সটা একটু বেশি ছিল। চলো কক্কস। চলো চলো, কক কক সামনে আছে, চলো। রিঙ্গা রিঙ্গা। ওই দেখ, বানানা ধরে আছে। কিচ্ছু দেখেছো? আর এরপরে আমরা কোথায় চললাম? এরপরে আমরা যাচ্ছি এখানকার এক চা বাগানে। সত্যি বলতে উত্তরবঙ্গের মেয়ে আমি, দার্জিলিংয়ের চা বাগান দেখার পরে আমার আর অন্য কোথাও চা বাগান দেখার খুব একটা বেশি আগ্রহ থাকে না। তবে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই টি প্ল্যান্টেশনের এত জায়গায় এত বড় বড় অ্যাডস দেখেছি, তো আমার মনে হয়েছিল থাইল্যান্ডে যখন এসেছি বিদেশের চা বাগান ঘুরলে কেমন হয়। তো সে মতোই আমরা সেই গ্রাম থেকে এখন চলে এসেছি থাইল্যান্ডের এক টি প্ল্যান্টেশনে। আর এই চা বাগানটার নাম হলো চুইফং টি প্ল্যান্টেশন। আর এখানে সেই এত খিদে পেয়ে গিয়েছিল, চা বাগানের মধ্যে একটা ক্যাফে ছিল, তো সেই ক্যাফে থেকে আমরা কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। এবার সেই ক্যাফেতে যে যে খাবারগুলো পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগই জানেন চা পাতা দিয়ে তৈরি। এটা জেনে এত অবাক হয়েছিলাম, তাই আমরা চা পাতা দিয়ে তৈরি একটা কেক অর্ডার করেছিলাম। আরও কিছু অর্ডার করেছিলাম। আপাতত চলুন এই সুন্দর কেক খাওয়াটা দিয়েই শুরু করা যাক। চা
বাগানের সাথে চা দিয়ে তৈরি কেক। কি বললে? ওটাকে সরাই দিব। পাতাটা সরায় দাও, এটা চা পাতা। এই দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে। এবার এটা রেখে দাও, এটা একটু পরে খাবো। এটা ডেজার্টে খেতে হবে। এটা ডেজার্টে, হ্যাঁ এখন ভাত খেতে হবে। ওই যে এটা স্টিকি রাইস না, এবার আজকে অন্য রাইস এসছে, আজকে লং রাইস। এটা রেখে দিই না, ওই যে ইয়ে পরে ওই কি যেন কিমা বলে, কিমাও ডাগুমা। ডাগুমা, ডাগুমা বকবে। ডাগুমা ওইটা খেয়ে নিতে বলেছে। ডাগুমা এটা পরে খেতে বলেছে। এটা ডেজার্টে খেতে হয় সবাই। এই তো আমরা চা পাতা দিয়ে তৈরি কেক, একটা চা পাতা দিয়ে তৈরি ড্রিঙ্কস, আর ওদিকে নর্মাল রাইস নিয়েছিলাম। ওটা আর চা পাতা দিয়ে তৈরি কোনো রাইস নিইনি, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছিল। তো চলুন এখন এই চা বাগানের মধ্যে থেকে আশেপাশের চা বাগানের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে লাঞ্চটা সেরে নেওয়া যাক। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা লাঞ্চটা এবার করেছিলাম এখানে। আর এতক্ষণ তো আমরা ক্যাফের ওপরের দিকে ছিলাম, আর নিচের তলায় এসে দেখতে পেলাম, দেখুন এই জলে কত বড় বড় কালারিং মাছ রয়েছে। সত্যি বলতে আমি এর আগে মানে কালারিং ফিশ দেখেছি, কিন্তু এত বড় বড় রুই কাতলা সাইজের দেখিনি। আর এবার চলুন একটু সিঁড়ি দিয়ে নেমে চা বাগানের মধ্যে যাওয়া যাক। তবে গিয়ে দেখতে পেলাম চা বাগানে এখন জল দেওয়ার কাজ চলছে, তাই আর বাচ্চা নিয়ে সেখানে বেশিক্ষণ ছিলাম না। এবার চলুন আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাই। রাইট সাইড দিয়ে চলো, আসতে মামা। হ্যাঁ আর দিবে না, গরম আছে। এইটা এটা মানে এইটিটা এটা হাঁপায় না এই গরমের মধ্যে। আসতে তো সেই চা বাগান থেকে বেরোনোর আগে সেখানে চায়ের দোকান থেকে একটু টি টেস্টিং সেরে নিয়ে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর এই যে সারাদিন লাফালাফি করে এখন এমন একজন ক্লান্ত হয়ে গিয়েছে যে ঘুমিয়ে পড়েছে। চলুন এবার ওকে স্ট্রলারের মধ্যে দিয়ে আমরা যেখানে এসেছি সেই জায়গাটার সম্পর্কে আপনাদেরকে কিছুটা বলি। তো আমরা যেখানে এসেছি একটা নদীর ধারে, আর এই জায়গাটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন রুট সার্কেল। তো আমি প্রথমে ভেবেছিলাম এখানে মনে হয় অনেক টেম্পল রয়েছে বা অন্য কিছু থাকতে পারে, এর জন্য এই জায়গাটার নাম এরকম। তবে এখানে এসে জানতে পারলাম যে এই জায়গাটাকে গোল্ডেন রুট সার্কেল কেন বলা হয়। এই যে নদীটা রয়েছে মেকং রিভার, এই নদীটাকে কেন্দ্র করে অনেকগুলো দেশ রয়েছে। এই যেমন আমরা এই প্রান্তে রয়েছি থাইল্যান্ডে, ওদিকে হাতের বাঁদিকে রয়েছে মায়ানমার, ডান দিকে রয়েছে লাওস কান্ট্রি, এছাড়া আরও কিছুটা এগিয়ে গেলে কম্বোডিয়া, ভিয়েতনাম, এই সব দেশগুলোর মধ্যে দিয়েও এই নদীটা বয়ে চলে। আর এটাকে গোল্ডেন রুট সার্কেল কেন বলা হয় জানেন? এই নদীটাকে কেন্দ্র করেই এই দেশগুলোর মধ্যে চলা হচ্ছে স্মাগলিং, ড্রাগস, হেরোইন, কোকেন, আরও নানান রকমের নেশার জিনিস, সোনা দানা, এইসব স্মাগলিং করা হয়। তো সত্যি বলতে এখানে আসার আগে আমি জানতাম না যে এই জায়গাটা এই জন্য ফেমাস। যাই হোক, এখানে কিছু টেম্পল রয়েছে, সেই সব টেম্পল আমরা ঘুরে নিয়ে এবার চলুন এখানে যাব হচ্ছে আফিমের একটা মিউজিয়াম রয়েছে, তো সেই মিউজিয়াম দর্শনে। এখানে হচ্ছে স্মাগলিং এর সব জিনিসপত্র নিয়ে যায়। তিনটা দেশই ভালো টাকা। হ্যাঁ Saying Sea Building. This merit major helps preserve these and pass on spiritual and cultural heritage. কিট্টুই ভালো রে, ফ্যান ট্যান দিয়ে ঘুমাচ্ছে। কিরে কতটা হাঁটতে হবে এই মিউজিয়াম দেখার জন্য? তাহলে আফিম খেয়ে নিচে নামবো আমি এসব করে। এটা নেই সুইজারল্যান্ড। এখানে এসে গল্প এতটুকুনি টুকুনি একটু বেশি দিতে পারতাম না, তখন তো সোনার দাম এত ছিল না। এগুলো দিয়ে নেশা করতো এই লোকটা।
এই যে বিস্কিট স্ট্রবেরিটা। কোনটা পড়বে? কোন ক্যাপটা? এটা গরম নাকি রে, উলের নাকি? হাই, মাথা মনে হয় গরম। এই কে উঠেছে ওপরে হাতির পিঠে? আমাকে হাই বলো। ও ভয় পাচ্ছে, নিয়ে নে ওকে। জানো পিঠে করবে। ও পিঠে চড়বে না? চড়তে হবে না, চলে আসো। কি শপিং করে বাড়ি, টুকটাক শপিং। তো আফিমের মিউজিয়াম ঘুরে আসার সময় কিট্টু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওকে নিয়ে টুকটাক কিছু শপিং করা। আর এছাড়াও ওই যে ওখানে টেম্পলগুলো ছিল, ওগুলোর যে হাতির পিঠে একদম ওঠা যায় আমি জানতাম না। তো কিট্টু তো হাতি খুব ভালোবাসে, সেই সব চড়ে নিয়ে এবার আমরা এসেছি আমাদের হোটেলে। তখন প্রায় রাত 7:30 8টা মতো বাজে। সত্যি বলতে সারাদিন চিয়াংরাইতে ঘুরে এত নতুন নতুন জিনিস জেনেছি, সেটা হয়তো এখানে না এলে পরে অজানাই থেকে যেত। ক্লিট, তারপরে হ্যাঁ, তারপরে হ্যাঁ, এবারও চিনে গেছে। এটা না, দরজা খোলে কি হবে আলাদা, সবার লাস্টেরটা। আসার সময় আমরা ফার্মাসিতে গেছিলাম, ওষুধের দোকানে গিয়ে কিট্টুর জন্য ওষুধ নিলাম, কারণ ও তো মাস্ক পরছে না, এত গরম আমরাও পরতে পারছি না। এখানকার ওই পলিউশনের জন্য ড্রাই কফ হয়ে গেছে, শুকনো কাশি। তো দাঁড়াও। ওদেরকে গিয়ে বলাতে ওরা একটা সিরাপ দিল। কিট্টু আজকে কেমন ঘুরলে তুমি? বাই করে দাও সবাইকে, বাই। বাই দিয়ে দাও। ফ্লাইং কিস। ও জুতো খুলছে। দুটো ফুটের জায়গায় রাখছে। খুলো। ওকে, বাই বাই।